ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর ক্ষমতায় থাকতে পারবেন না বলে দাবি করেছেন লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী। এবার শুভেন্দু অধিকারীর মুখে রীতিমতো কোষে সজোরে থাপ্পড় দিল ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ভাইয়েরা। এদিকে আজ মুসলিমদের হাতে মারধরকে শুভেন্দু অধিকারী পদত্যাগ করতে বাধ্য হয়। মমতা ব্যানার্জির দলকে নিষিদ্ধ করেছিল শুভেন্দু অধিকারী। এই অপরাধে মমতা ব্যানার্জি রাজপথে নেমে যুদ্ধের ঘোষণা দেয়, সরাসরি আক্রমণ করায় তার কর্মীদেরকে দিয়ে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যা অবস্থায় এসে দাঁড়িয়েছে, দল যেভাবে তাকে কোণঠাসা করে দিয়েছে, তাতে অনেকেই হয়তো মুচকি হাসছে। গোবরই কিন্তু শুকিয়ে সেই ঘুঁটে তৈরি হয়, ভুলে গেলে চলবে না। মোদী সরকার আগামী 1 বছরের মধ্যে ভেঙে যেতে চলেছে, এটার কোনো অন্যথা হওয়ার জায়গা নেই। তার কারণ এই মুহূর্তে সম্পূর্ণ সিস্টেমটা ভেতর থেকে একদম কাঁপছে। এইভাবে তিনি হাত দিয়ে দেখিয়েছেন যে ভেতর থেকে সিস্টেম কাঁপছে এবং 1 বছরের মধ্যে মোদী সরকারের পতন হবে। সরকারের পক্ষ থেকে এমার্জেন্সি ঘোষণা করা হতে পারে। লজ্জায় মুখ লুকানোর জায়গা খুঁজে পেল না শুভেন্দু অধিকারীর মতো বিজেপির বিতর্কিত হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টিকারী ভণ্ড নেতা। সব থেকে বড় যে সন্ত্রাসবাদী থেকে থাকে সেটা তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। জানেন আমি মোদির বাচ্চা, কিছুদিন আগেও মমতার বাচ্চা ছিল। যে যেইভাবে পারছে গালাগালি করছে শুভেন্দু অধিকারীকে। পশ্চিমবঙ্গের রাজপথে উত্তাল পরিস্থিতি করে মমতা ব্যানার্জি তার কর্মীদেরকে দিয়ে শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ করিয়ে শুভেন্দু অধিকারীর কাছ থেকে পদত্যাগপত্র ছিনিয়ে নেয়। দর্শক শ্রোতা, শেষমেশ বাধ্য হয় শুভেন্দু অধিকারী, কারণ নরেন্দ্র মোদীর বিষয়েও এখন অনেক কথা হচ্ছে। অনেক নেতাকর্মীরা সরাসরি বলতেছে নরেন্দ্র মোদী টিকবে না, নরেন্দ্র মোদীর পদত্যাগ করতে হবে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদীর অবস্থা এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে মমতা ব্যানার্জির দল তৃণমূলকে নিষিদ্ধ করার পর, মানে সেই দলটাকে ভেঙে দেওয়ার পর এখন যে নতুন পরিস্থিতি হয়েছে, সব কিছু দেখানোর চেষ্টা করব আমাদের এই একটি নিউজ প্রতিবেদনের মাধ্যমে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর 1 বছরের বেশি সময় ক্ষমতায় থাকতে পারবেন না বলে দাবি করেছেন লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী। তার অভিযোগ যে প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক কাঠামোর উপর ভর করে সরকার পরিচালিত হচ্ছিল, তা এখন ভেতর থেকে দুর্বল হয়ে পড়েছে। পাশাপাশি নিজেদের রাজনৈতিক অবস্থান ধরে রাখতে প্রধানমন্ত্রী জরুরি অবস্থার মতো কঠোর পদক্ষেপও নিতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। নয়াদিল্লিতে আদিবাসী জনগোষ্ঠীর এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রাহুল গান্ধী বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের অভ্যন্তরে অসন্তোষ বাড়ছে এবং সেখানকার অনেকেই বিরোধী শিবিরের সঙ্গে তথ্য ভাগাভাগি করছে। তার ভাষায় দেশের সিস্টেমের মধ্যে একটি সংঘবদ্ধ বিক্ষোভ তৈরি হচ্ছে। যে সিস্টেম একসময় নরেন্দ্র মোদীর নিয়ন্ত্রণ করতেন, সেই সিস্টেমে এখন আমাকে তার সম্পর্কে তথ্য দিচ্ছে। গোটা ব্যবস্থার ভেতর থেকে একটি বড় ঝাঁকুনি আসতে চলেছে। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং তাদের পরিবারের সদস্যদের সম্পর্কে বিভিন্ন তথ্য নিয়মিতভাবে তার কাছে পৌঁছাচ্ছে। এসব ঘটনার ভিত্তিতে রাহুল গান্ধীর মন্তব্য, আমার হিসেবে নরেন্দ্র মোদী আর 1 বছরও ক্ষমতায় থাকবেন না। কংগ্রেস নেতা দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার মতে ভারতের সামনে একটি বড় অর্থনৈতিক সংকট এগিয়ে আসছে, যা মোকাবেলার জন্য প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা বা শক অবজারভার ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি ধ্বংস করে ফেলেছে। এর ফলে আন্তর্জাতিক অর্থনৈতিক অস্থিরতার প্রভাব আরও তীব্রভাবে দেশের উপর পড়তে পারে। এখানেই থেমে থাকেননি রাহুল গান্ধী। তিনি আরও দাবি করেন যে নির্বাচন কমিশনকে মোদী নিজের নিয়ন্ত্রণে রেখেছেন বলে মনে করা হয়। সেই নির্বাচন কমিশনের কার্যালয় থেকেও আমার কাছে বার্তা এসেছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও তদন্তকারী প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারাও নিয়মিত তথ্য পাঠান। রাহুলের বক্তব্য, মোদী এখন চরম অস্বস্তির মধ্যে রয়েছেন, কারণ তিনি বুঝতে পেরেছেন দীর্ঘদিন ধরে যে প্রশাসনিক ও রাজনৈতিক কাঠামো তার নিয়ন্ত্রণে ছিল, সেটি ভেঙে পড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে জন অসন্তোষ মোকাবেলায় সরকারের জরুরি অবস্থার মতো কঠোর পদক্ষেপ নিতে হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। তার মতে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছাতে পারে যার নজির সাম্প্রতিক ইতিহাসে খুব কমই দেখা গেছে। সেই সংকট মোকাবেলায় সরকার অসাধারণ ক্ষমতা প্রয়োগের পথ বেছে নিতে পারে বলেও ইঙ্গিত দেন কংগ্রেসের এই নেতা। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যা অবস্থায় এসে দাঁড়িয়েছে, দল যেভাবে তাকে কোণঠাসা করে দিয়েছে, তাতে অনেকেই হয়তো মুচকি হাসছেন। গোবরই কিন্তু শুকিয়ে সেই ঘুঁটে তৈরি হয়, ভুলে গেলে চলবে না। আবার তিনি বলছেন, আমার কাছে এলে রেজিনগর থেকে বিধানসভায় পাঠাতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়কে। হুমায়ুন কবির বলছে, তৃণমূল ক্ষমতাচ্যুত হয়েছে তো কি হয়েছে, ভেঙে চুরমার হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই। নেত্রীকে গুরুদক্ষিণা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে হুমায়ুন কবির।
নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি দাদা দিদির রাজনীতি। ঘুটে পড়ে গোবর হাসে, ঘুটে পড়ে গোবর হাসে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যা অবস্থায় এসে দাঁড়িয়েছে, দল যেভাবে তাকে কোণঠাসা করে দিয়েছে, তাতে অনেকেই হয়তো মুচকি হাসছেন। হ্যাঁ, 58 জন বিধায়ক যারা মমতার ছবি, মমতার সেই তৃণমূল কংগ্রেসের পতাকা যারা এতদিন বহন করেছিল, যারা তার ছবি দেখিয়ে বিধানসভায় পা রাখতে পেরেছিল, যাদের হয়তো বিধানসভায় পা রাখার সেই যোগ্যতা হয়তো ছিল না, আজকে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে কেউ কেউ মুচকি হাসছেন। তবে দেখবেন, গোবরই কিন্তু শুকিয়ে সেই ঘুঁটে তৈরি হয়, ভুলে গেলে চলবে না। তো মমতা বন্দ্যোপাধ্যায় যাই হোক, একটা ব্যবস্থা নয় হবে, কিন্তু আগামী দিনে আপনাদের কি হবে? এই রকম একটা পরিস্থিতির মধ্যে গতকালকেই অর্থাৎ বৃহস্পতিবার আমরা আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দিয়ে জানিয়েছিলাম যে একমাত্র যে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হওয়ার পর 2টি আসনে জয়লাভ করেছিলেন, তিনি হচ্ছেন রেজিনগর এবং নওদার বিধায়ক হুমায়ুন কবির। হয়তো দল তাকে সাসপেন্ড করেছিল, কিন্তু দলের সাথে গদ্দারি করেনি। আর গদ্দারি যেহেতু তিনি করেননি, তাই তাকে গদ্দার তকমা দেওয়াটা একেবারেই সঠিক কাজ হবে না। হ্যাঁ, তিনি বেরিয়ে একটা নতুন দল করেছিলেন, কিন্তু যারা সেদিন মুর্শিদাবাদে তার পেছনে কলকাঠি নেড়েছিল, তারা কিন্তু সুরসুর করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে তৃণমূল কংগ্রেসের নতুন দলে তারা যোগদান করেছেন। তাই হুমায়ুন কবির বলছেন মমতার দুর্দিনে আমি পাশে আছি। আবার তিনি বলছেন আমার কাছে এলে রেজিনগর থেকে বিধানসভায় পাঠাতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়কে। এমনটাই বলেছেন হুমায়ুন কবির। গত বছরের শেষ দিকে তৃণমূল থেকে বহিষ্কৃত হয়ে নিজের দল ঘোষণা করেছিলেন হুমায়ুন কবির। তৃণমূল সরকারের উৎখাতের ডাকও হয়তো তিনি দিয়েছিলেন। মমতা চাপে পড়তেই সহানুভূতি দেখাচ্ছেন এবার তিনি। হ্যাঁ, তিনি আবার এটাও বলতে ছাড়েননি পুলিশ নিয়োগে কোটি কোটি টাকা নেওয়া হতো, তৃণমূলের পরিণতি নিয়ে তিনি বিস্ফোরক অভিযোগ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্রয়ে অভিষেকের বারবারন্ত এমনই মন্তব্য রয়েছে জনতা উন্নয়ন পার্টির বিধায়কের। তবে তিনি একথা ভোলেননি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় আসতে হবে, বিধানসভায় তাকে পাঠাতে হবে। তাই তার রেজিনগর সিট নিয়ে তিনি ভাবনা চিন্তা করছে। রেজিনগর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করার কথা ভাবছে হুমায়ুন কবির, যেখানে একে একে 58 জন বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দিয়েছে। কিন্তু হুমায়ুন কবির সেই সমস্ত পুরনো দিনের কথা ভুলে যায়নি। আর তাই ঘটনাচক্রে সেই হুমায়ুন কবির বলছে তৃণমূল ক্ষমতাচ্যুত হয়েছে তো কি হয়েছে, ভেঙে চুরমার হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই। এই পরিস্থিতিতে নেত্রীর পাশে সম্পূর্ণ সহযোগিতার হাত বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন রেজিনগরের বিধায়ক। তিনি বলেছেন নেত্রী যদি আমার কাছে আসেন, আমি রেজিনগর থেকে নওদা থেকে তাকে জিতিয়ে নিয়ে আসবো। এবং এই রকম মন্তব্য করেছেন। নেত্রীকে গুরুদক্ষিণা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে হুমায়ুন কবির। ভাবা যায় মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে দাঁড়ালে জিতে আসতে পারবে না। তিনবারের মুখ্যমন্ত্রী, আজ তিনি প্রাক্তন, কিন্তু তিনি গত 15 বছর তো প্রশাসনিক পদে ছিলেন। তার এই ধরনের মন্তব্য যে কাকে দিয়ে শেষ করিয়েছিলেন বা কাকে দিয়ে খুন করিয়েছিলেন, তিনি যখন এই কথাটা বলছেন, আইনের চোখে এর ব্যাখ্যা কি হবে? দেখুন, একটা কথা বলি, এটা যদি ডিপলি চিন্তা করা হয়, বাংলাদেশ বর্তমানে 1971 এবং 1947 যখন মানে বাংলাদেশ ইস্ট পাকিস্তান আলাদা কান্ট্রি হয়ে গেছে, আলাদা জুরিডিকশন, আলাদা লরা গভর্ন করে, ঠিক আছে। প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের যে ঘটনা ঘটেছে ওসমান হাদির ব্যাপারে, সেইটা সেই রাষ্ট্রের ইন্টারনাল ব্যাপার। একদম আমি আইনগত দিক থেকে ইন্টারনাল ব্যাপার। ওই ইন্টারনাল ব্যাপারে কোনো মতেই আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী হোক, বর্তমান মুখ্যমন্ত্রী হোক, কেউ কোনো কমেন্টস করতে পারে না। তার কারণ হচ্ছে কারোর কোনো আভ্যন্তরীণ বিষয়ে ভারতবর্ষ কোনোদিনই ভারতের কোনো সরকারি ইন্টারফেয়ার করে না। কারণ ভারতবর্ষ হচ্ছে শান্তিময় রাষ্ট্র এবং সারা পৃথিবীর মধ্যে এই রাষ্ট্রের একটা গুণগত মান আছে, এটা আপনারা বুঝতে পারছেন। আমি একটু আইনের বিষয়টা যদি এমন কিছু ডকুমেন্টস আছে, এমন কিছু সিক্রেট ডকুমেন্টস বলুন, সিক্রেট ল আছে, যেটা একটা দেশের ইন্টারন্যাশনাল রিলেশনস উপর ডিপেন্ড করে, তার সঙ্গে না, এবং থ্রু আউট পুরো গ্লোবাল ওয়ার্ল্ডের মধ্যে এটা একটু ঘুরিয়ে দিতে পারছে।
আমি বিবেকানন্দ বাবু আপনার কাছে আসবো। আমি চন্দ্রচূড় বাবু, এই যে বক্তব্যটা যেটা বিবেকানন্দ বাবু বলছিলেন, মানে আপনার এই যে অভিযোগপত্র যেটা গতকাল আপনি দায়ের করেছেন, শিলিগুড়িতেও একটা অভিযোগ দায়ের হয়েছিল, আপনি নিশ্চয়ই জানেন গতকাল, সেটা আমরা দেখিয়েছি গত পরশু হয়েছিল, 3 তারিখে হয়েছিল, আপনি কাল করেছেন 4 তারিখ। আপনার কি মনে হচ্ছে যে এটা নিয়ে ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি করতে পারে? অবশ্যই করতে পারে, এবং সেটা করার জন্য ওই যে বলছে না যে আমার হৃদয় হচ্ছে জ্ঞান ভান্ডার, তথ্য ভান্ডার ইত্যাদি, এখন তো মনে হচ্ছে বিষের ভান্ডার। হিন্দু মুসলমান আজকে ভারতবর্ষ, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, এই যে সংস্কৃতি তাকে ডিস্টার্ব করে। দেখুন বারংবার, কিন্তু এমন নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার বলছে, আজকে আমাদের সেনাবাহিনীকে অ্যাটাক করে মিথ্যা কথা বলা, আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সকে, এসটিএফকে, শেষে কিনা স্বরাষ্ট্র মন্ত্রককে। তো এই যে বিদেশের কাছে ভারতবর্ষের মাথা হেয় করে দেওয়া, এবং আমার লেটারে খুব খেয়াল করে দেখবেন আমি কিন্তু এখানে ইচ্ছে করেই কি কি ধারায় পড়বে আমি সেটা কিন্তু উল্লেখ করিনি। তার কারণ এই লেটারটার সাথে আপনারা নিশ্চিন্ত থাকুন, আমি সোমবার দিনের মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবুর কাছে এই লেটারের কপি এবং অ্যাপ্লিকেশন দেবো, যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন জিহাদি দেশদ্রোহী ট্রিটমেন্ট যা করা হয় তাই সেই চোখেই যেন পানিশমেন্ট দেওয়া হয়। এবং আমি মানে আপনি কি গ্রেফতারের দাবি করছেন? একদম গ্রেফতারের দাবি। এবং তখন আমি এই সেকেন্ড চিঠিতে অবশ্যই ধারাগুলো আমি উল্লেখ করে দেবো, এবং শুধুমাত্র শুভেন্দুবাবু তো অবশ্যই মাথার উপরে, তার উপরে নরেন্দ্র মোদীজি এবং রাষ্ট্রপতি এবং রাজ্যপাল সবার কাছে করবো এই জন্য, তার কারণ রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে কিন্তু রাষ্ট্রহিত সবার উপরে। আজকে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস আলাদা কথা বলতে পারে, কিন্তু যখন ভারতবর্ষের সাথে পাকিস্তানের খেলা হচ্ছে, আমি তো পাকিস্তানকে সাপোর্ট করতে পারি না, ওরা চাই সেটা করতে। সেই জন্যই ভারতবর্ষকে আজকে বাংলাদেশের কাছে আজকে দেখুন অলরেডি জিহাদি গোষ্ঠীগুলো তারা রাস্তায় নেমে পড়েছে। এর জন্য হিন্দুরা যে তাদের জীবন যে আশঙ্কার মধ্যে পড়ছে তার সম্পূর্ণ দায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আবার যাব বিবেকানন্দ বাবুর কাছে। বিবেকানন্দ বাবু, যেটা চন্দ্রচূড় বাবু বলছেন, আমি একটু জানতে চাই যে একজন যদি এইভাবে, উনি বলছেন যে দেশদ্রোহী কথাবার্তা, যেটা চন্দ্রচূড় বাবু বলছেন, আইনের চোখে কি কি হতে পারে? আমি একটু আইনের চোখে মমতা ব্যানার্জির এই কাজ উনি করতে পারেন না। উনি বর্তমান প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়েও যেহেতু গভর্নমেন্ট অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট আছে, সেই অনুযায়ী এটা উনি করতে পারেন কখনোই না। তার কারণ হচ্ছে এটা কোনো লোকাল ইস্যু নয়, এটা একটা ইন্টারন্যাশনাল ইস্যু এবং রিলেশনস বিটুইন দ্য বাংলাদেশ এন্ড ইন্ডিয়া এন্ড রেস্ট অফ দ্য কান্ট্রিজ, সার্ক কান্ট্রিজ। সেই হিসাবেই উনি যে জিনিসটা করেছেন, এখন উনি ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে যা পাচ্ছেন তাই করে বেড়াচ্ছেন, ক্ষমতায় যখন ছিল তাইও করে বেরিয়েছেন। অতএব এই অবস্থায় ওনাকে যে কোনো মুহূর্তে উনি কি কি বক্তব্য বলেছেন সেটা অনুযায়ী আইনের ধারা তাকে প্রয়োগ করে এবং দরকার করে কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় তদন্ত এজেন্সিগুলো এক্ষেত্রে কি ইউএপিএ ধারা আসতে পারে? পারে, কিন্তু এখন না দেখে বলা যাবে না যে কি কি চন্দ্রচূড়। আমি বাইরে ছিলাম, আজকে সকালে ঢুকেছি সম্বলপুর থেকে, বুঝতে পেরেছেন? যে জন্য আমি একটু অপ্রস্তুত আছি, আমার কাছে স্টক গুলো দেখতেও পারিনি কিছু। আর আমি একটা বিষয় আপনাকে একটু বলতে পারি বিবেকানন্দ বাবু, গতকাল শিলিগুড়িতেও একটা অভিযোগ দায়ের হয়েছিল এবং সেখানে চন্দ্রচূড় বাবু আপনিও নিশ্চয়ই জানেন যে সেখানে ধারাগুলোর কথা উল্লেখ করেছিলেন। রিঙ্কু চ্যাটার্জি সিং গতকাল অভিযোগটা দায়ের করেছিলেন অ্যাডভোকেট, এবং তিনি কতগুলো ধারা দিয়েছেন। আমি আপনাকে সেই ধারাগুলো বলি: 152, 153, 191, 192, 196, 351, 352। এই ধারাগুলো গতকাল যে এফআইআরটা হয়েছিল শিলিগুড়িতে, মানে 3 তারিখের ডেটে, যেটা আমরা গতকাল দেখিয়েছি। সব থেকে বড় যে সন্ত্রাসবাদী থেকে থাকে সেটা তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। জানেন যে আমি মোদির বাচ্চা, কিছুদিন আগেও মমতার বাচ্চা ছিল, ও কিসের বাচ্চা নিজেই বুঝতে পারে না। সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না। উনার না মাথা ঠিক নেই, উনার প্রেসার আপ ডাউন হয়। দিনের বেলা যদি 160 হয়, রাতের বেলা 80 হয়ে যায়। নন্দীগ্রামের মানুষ তো অন্যর উপরে ক্ষেপে আছে। হ্যাঁ, উনি কি বলবো, উনি ভয় করে যান নন্দীগ্রামে। এবার শুভেন্দু অধিকারীর নিজ গ্রামের সাধারণ হিন্দুরাই ক্ষোভে শুভেন্দু অধিকারীর বাড়িতে লাঠি নিয়ে হামলা ভাঙচুর বিক্ষোভ করেছে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নন্দীগ্রামের প্রতিটি মানুষ ক্ষোভে ফুঁসছে। সামনে পেলে পাছার ছাল তুলে নেবে বিক্ষুব্ধ গ্রামবাসী। সম্প্রতি উত্তাল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সাধারণ মানুষের বিক্ষোভ চরমে পৌঁছেছে। গতকাল শুভেন্দুর নিজ গ্রামেরই সাধারণ হিন্দু মুসলমান একত্রিত হয়ে শুভেন্দুর বাড়িতে বিক্ষোভ ও ভাঙচুর করেছে। তাদের অভিযোগ, শুভেন্দু অধিকারীর কারণে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের পরিবেশ তৈরি হয়েছে। এই গেটে দাঁড়িয়ে শুভেন্দুকে তাড়িয়েছিলাম, আর এই গেটে দাঁড়িয়ে বলছি শুভেন্দুর দালালদেরও তাড়াবো। বিক্ষোভকারীরা সরাসরি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, শুভেন্দু অধিকারীর রাজনীতির খেলা খেলে, আর আমরা সাধারণ মানুষ তার কারণে মরবো, এটা আমরা মানব না।
তারা দাবি করেছেন শুভেন্দু একজন দাঙ্গাবাজ, যার কারণে পশ্চিমবঙ্গের শান্তিপূর্ণ পরিবেশ আজ কলুষিত। এই বিক্ষোভ চলাকালীন পুলিশের দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা শুভেন্দু অধিকারীর বিষয়ে কথা হয়, নরেন্দ্র মোদীর বিষয়ে কথা হয় এবং ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতির রাজপথে যে অসংখ্য ঘটনা, সরকার বিরোধী আন্দোলন, এগুলো নিয়ে কথা গেছে। এই বিষয়গুলো দেখে এবং ভারতের রাজনীতি নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।